হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হলো বৃহস্পতিবারের ভিডিও। তো আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার দিনটা কতটা ব্যস্ততার দিন আমাদের হাউসওয়াইফদের কাছে। তো প্রতিদিনের মতন আজও সেটাই এতটাই ব্যস্ত যে অনেকটা ভোরে উঠে পড়েছি। উঠে ঘর সংসারের সমস্ত বাসি কাজ একদম কমপ্লিট করে ফেলেছি। কমপ্লিট করে স্নানও সেরে নিয়েছি। তো এবার পুজো দেব। তো এদিকে বিছানাটা অগোছালো রয়েছে, তাই ভাবলাম যে বিছানাটা আগে রেডি করে নিই। হাজব্যান্ড এই সবে বিছানাটা ছেড়ে বাথরুমে গেল ফ্রেশ হতে, আর তাই ভাবলাম যে পুজো দিতে বসবো তার আগে রুমটাকে ক্লিন করে নিই। তো সেটাই করলাম, বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তো আমার ওই একটাই কথা, আমার বিছানাটা রেডি করতে একটু লেট হয়। মানে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কারের আগে আমি কখনোই পারি না বিছানাটা রেডি করতে। তো ওই আমার প্রতিদিনই এটাই হয় যে স্নান পুজো দিয়েই কিন্তু আমি বিছানাটা তুলি। তো আজ বৃহস্পতিবার, তো চলে এলাম পুজো দিতে। আজ কিন্তু বাড়ির ফুল সেরকম পাইনি। জানি না, সকালবেলায় ঘুম থেকে উঠলাম গাছে সেরকম ফুল নেই। তো যাই হোক, কিছু করার নেই। আর যেহেতু বৃহস্পতিবার, তো গতকালকে রাতে ফুল মিষ্টি মালা এনে নিয়েছিলাম। তো তার জন্য ফুলের অভাবটা আর হয়নি। এই যে সব গাঁদা ফুল দিয়েই আজকে পুজোটা সেরে নিয়েছি। আর বাবা লোকনাথ, মা লক্ষ্মী সকলকে মালা পরিয়ে দিয়েছি। আর ঘট পেতেও পুজো করছি। ঘটে সিঁদুর দিয়ে আম পাতা, পান পাতা, সুপারি দিয়ে কিন্তু ঘটও পেতে নিয়েছি। তো বৃহস্পতিবার তো একটু পুজো দিতে দেরি হয়, কেননা পাঁচালিটাও পড়তে হয়। তো সব মিলিয়ে ঝুলিয়ে বৃহস্পতিবারের পুজোতে একটু সময়টা বেশি লাগে অন্যান্য দিনের তুলনায়। তাই জন্যই কিন্তু বৃহস্পতিবার আমাদের একটু কাজের চাপটা বেশি থাকে। ঘট পেতে পুজো দেওয়া, পাঁচালি পড়া সব মিলিয়ে ঝুলিয়ে অনেকটা সময় লাগে। তো যাই হোক, তো মোটামুটি তো আমার পুজো দেওয়া এখানে কমপ্লিট হতেই চলছে। পাঁচালিটা পড়া হয়ে গেলেই মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। তো এরপর আবার আমাকে যেতে হবে রান্না বান্নার দিকে, কেননা আজকে হাজবেন্ড আবার বাড়িতেই রয়েছে। তো বাড়িতে থাকলে যেটা আমার হয় যে ব্রেকফাস্টটা গরম গরম করে দিতে হয়। তো সেটাই করছি। গতকালকে রুটি করেছিলাম, তো 3টে মতন রুটি কিন্তু এক্সট্রা রয়ে গেছে। তো কি করব, রুটিগুলো তো আর ফেলে দিতে পারি না। তাই ফ্রিজে দেখলাম ডিম আছে, তো আমি একটু এগ রোল টাইপের একটু করার চেষ্টা করলাম। তো ডিমটা তো দিয়ে দিয়েছি রুটির ওপর। এবার কাঁচা অল্প করে, আমি যদিও কাঁচা পেঁয়াজ খাই না, সকালে তো একদমই নয়, খেলেও সন্ধ্যার দিকে যদি কোনো চপ আনলো বা কিছু, অল্প সামান্য কাঁচা পেঁয়াজ, তা ওর মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর শসা আর সস দিয়ে করেছি। আর আমারটা শুধুই মানে শসা দিয়ে এগ রোলের মতন করেছি। আর সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পেটটাও ভরা থাকে। তো এদিকে চলে এসেছে মিস্ত্রি দাদারা অনেক দিন পর, 1 সপ্তাহ পর আবার কাজে এলো। তো যেটা মিস্ত্রি দাদারা কাজে এলে আমার যেটা কাজ হচ্ছে চা করে দেওয়া। তো আজকে একটু আদা দেওয়া লাল চা করে দিলাম ওদেরকে, আর আমরাও খেলাম। এই যে সবাইকার জন্য কাপে কাপে এবার চাটা ঢেলে দিয়ে আসবো। তারপর ব্রেকফাস্টটাও সেরে নেব।
আর একদিকে তো মানে প্রচণ্ড কাজের চাপ আমার হাজব্যান্ডের, আর তার জন্যই আজকে কাজে যায়নি। আসলে মিস্ত্রি দাদারা এলে ওর ওপর অনেকটা কাজের চাপ, যদি কিছু মালপত্র আনতে হয় সেগুলো আনা নেওয়া, দাঁড়িয়ে থেকে কাজ দেখা, এসব তো থাকেই। তো এর জন্য একটু মানে ভীষণ মানে সকাল থেকেই ও ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল সময়গুলো। তো যাই হোক, আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটাও করে নিলাম, আর ওটাও করে নিয়েছে আমার হাজবেন্ড, বরমশাই করে নিয়েছে। আর আমি এদিকে আমার একটুখানি হাতটা ফাঁকা পেয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, কেননা এইটা একটু ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ভালো লাগবে না, আর গরম গরম খেলে এটা কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গিয়েছে। তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। তো হাজব্যান্ড ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল বাজারে। যদিও আমাদের পাড়ার সামনেই বাজার বসে, শুধু মাছটাই যা বসে না, আর মাছ কাকারা তো পাড়াতেই আসে। তো নিয়ে এসছে আজকে চিকেন। তো ও যেহেতু বাড়ি আছে তার জন্য বললো যে তাহলে চিকেনটা নিয়ে আসি, একটু ভালোভাবে বসে ধীরে সুস্থে খাওয়া যাবে। কেননা অন্যদিন কাজের চাপে একদমই তারা খেতেই পারে না, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। তো এরপর চিকেন রান্না করছি, ঠিক সেই সময় খবর এলো যে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ লাগছে। তো ওনাকে তার জন্য হাজব্যান্ড এত কাজ আছে তার মধ্যে সব ফেলে আবার শ্বশুরমশাইকে ডাক্তারখানায় নিয়ে গেল। এদিকে তো একটা বড় দুশ্চিন্তার বিষয়, ভেবেছিলাম আজকের দিনটা একটু অন্যরকম কাটাবো, কিন্তু কটা সকাল 11টার সময় খবর, মানে শ্বশুরমশাই বলছে যে শরীরটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার তো নেই, ও সমস্ত কাজকর্ম ফেলে তো নিয়ে গেছে। তো শ্বশুরমশাইকে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারবাবু বলেছেন যে একটু রক্ত অল্প আছে শরীরে, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো যাই হোক, তারপরে ও চলে এসছে শ্বশুরমশাইকে ডাক্তার দেখিয়ে, আর তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। মানে আজকের দিনটা ভেবেছিলাম একরকমভাবে কাটাবো, কিন্তু দিনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেল। এই যে ও ভেবেছিল যে আজকে চিকেনটা বাড়িতে থাকবে, একটু ধীরে সুস্থে ভালোভাবে খাওয়া দাওয়া করবে, কিন্তু না, সেটাও হলো না। একটা বলতে গেলে মানে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে খাওয়া দাওয়াটা করতে হচ্ছে। মানে বলতে গেলে বাড়িতে কেউ অসুস্থ থাকলে খাওয়া দাওয়াটা করাই যায় না। তো বুঝতেই পারছেন যে কীভাবে খাওয়া দাওয়াটা করতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তা আবার খেতে খেতেই আবার কিছুক্ষণ পর আবার মাও ফোন করলো। এদিকে মাও আবার জানাচ্ছে যে দিদার আবার খুব শরীর খারাপ, তো পেটে খুব ব্যথা যন্ত্রণা করছে। তো তার জন্য দিদা বারবার মাকে ডাকছে। এবার মাও আবার এদিকে কান্নাকাটি জুড়ে দিয়েছে, বলছে যাবে দিদার কাছে। তো আমিও বললাম ঠিক আছে চলো তাহলে আমিও দেখে আসি। আসলে মায়ের বাড়ি থেকে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি অনেকটাই কাছে পিঠে। তাই মা একা যাবে শুনে আমিও কান্নাকাটি করছে দেখে আমিও বললাম ঠিক আছে আমিও যাব। কিন্তু মানে কি, আজকের দিনটা মানে যে এতটা খারাপভাবে যাবে সেটা আজকে বুঝতেই পারিনি। মানে সকালটা কাটানোর ইচ্ছা ছিল একরকমভাবে, কিন্তু পরপর দুটো ঘটনা মানে খবর এলো যে কি বলবো, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, সংসারের কাজকর্ম ফেলে রেখে আগে চলে গেলাম দিদাকে দেখতে। তো খাওয়া দাওয়াটা যাই হোক করে করলাম, করেই বাসন কোসনটা মেজে রেখে, আর মোটামুটি তো সব কাজ হয়েই যায়। আর জামা কাপড় ওপরে রয়েছে ঘরে, ছাদের নিচেই রয়েছে। তো কাল সকালে না হয় মেলে মানে তুলে এনে গোছানো যাবে। তো এদিকে উঠে পড়েছি টোটোতে। তো যাচ্ছি মা আর আমি। ওদিকে আবার দিদিও শুনেছে যে দিদার খুব শরীর খারাপ। তো দিদি জিজু সবাই এসে গেছে দিদাকে দেখতে, আর আমরা একই টোটোতে যাচ্ছি। এই যে আমার দিদি আর সামনে বসে রয়েছে জিজু, সবাই মিলে একসাথে দিদি মানে আমার দিদাকে দেখতে যাচ্ছি। দিদি থাকে অনেকটা দূরে, তো
মাঝপথে ওদেরকে টোটোতে তুলে নিয়েছে মা। তো সবাই মিলে একসাথে এখন যাওয়া হচ্ছে দিদাকে দেখতে। তো যাই হোক, জানি না দিদাকে কেমন দেখব। যাই দিদা যদি, আমার দিদার বয়স হচ্ছে 95 থেকে 96 বছর বয়স। এই যে দিদা, মাকে দেখে, নাত জামাইকে দেখে কিন্তু মুখে হাসি ফুটেছে, কিন্তু না, শরীরটা কিন্তু ভেতর ভেতর খুবই খারাপ। পেটে কিছু একটা সমস্যা হয়েছে আর তার জন্যই প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছে। তো যাই হোক, জানি না, দিদারও দেখানো মানে চিকিৎসা হচ্ছে। তো দেখা যাক কি হয়। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সকলকে